নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক বিজেপি বাবা রামদেব আর চমকে দেবার মতন লুটপাটের নতুন কিস্সা। ধর্ম, প্রতারণা আর ব্যবসা, পতঞ্জলির সফলতার পেছনের গল্প। একদম এক কথায় বললে এটাই ঘটনা। আজকের তো নয়, বহু পুরনো। হ্যাঁ, আজ যে লুটপাটের কথা আমরা নেপালে শুনতে পাচ্ছি, দেখছি রাজনৈতিক নেতা আর ব্যবসায়ীদের মধ্যে গড়ে ওঠা অশুভ আতাতের ফলেই সেসব রমরম করে বেড়েছে। বাংলাদেশেও দেখেছি একই ছবি। ভারতে আলাদা কিছু নয়, আরো গভীর, আরো সাংঘাতিক সম্পর্ক তাদের। কদিন ধরে এই সম্পর্কগুলো আপনাদের সামনে রাখবো। কিভাবে এই ব্যবসা আর ব্যবসার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে থাকা লোকজনের একটা সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়েছে, তাদের একটা কার্টেল, তারাই চালাচ্ছে দেশটাকে। বেশ কিছুদিন আগে নেংটি পড়া একজন এলেন দেশের মানুষজনকে যোগ ব্যায়াম শেখাতে। তো এমন ভাবসাব যে তার আগে কেউ যোগ ব্যায়াম আমরা কেউ জানতামই না। উনি আসার বহু আগে আমরা ছোটবেলায় আমাদের পিটি স্যার বসিয়ে এই সূর্য প্রণাম, এই অমুক করিয়েছে। অনেকেই ছোটবেলায় স্কুলে করেছেন, এসব আমরা করেছি। কিন্তু তিনি শেখাতে এলেন যেন কেউ জানে না। তো তিনি শেখালেন, খারাপ কিছু না। দেশের মানুষ যোগ ব্যায়ামে ব্যস্ত হলেন, উনি ছুটিয়ে ব্যবসা করছেন। কেবল ব্যবসাই করছেন বললে ভুল হবে না। এবার সেই ব্যবসার নতুন কেচ্ছা সামনে এসে গেছে। এমনিতে মাঝে মধ্যেই আসে, এটা নতুন এবং বিরাট কেচ্ছা। উত্তরাখণ্ড সরকার এক বিতর্কিত টেন্ডার জারি করেছিল। বিতর্কিত কেন বলছি পরে বলবো। উত্তরাখণ্ডের মুসৌরিতে ব্রিটিশ সার্ভেয়ার জর্জ এভারেস্টের এক বিরাট বাংলো আছে, বিশাল বাংলো, আর তাকে ঘিরে এক বিশাল প্রপার্টি। সেখানে ওই হেলিকপ্টার নিয়ে যাওয়া হয় ইত্যাদি নানান রকমের ব্যবস্থা রয়েছে। বিশাল সংখ্যক ট্যুরিস্ট সেখানে যায়। তো রাজ্য সরকার জর্জ এভারেস্ট এস্টেটটা একটা কোম্পানির কাছে ইজারা মানে লিজ দিতে চেয়েছিল। এখন কিরম অবস্থায়, কেন লিজ দেয় লোকে? লিজ দেয় এই জন্যে যে আমি আর সামলাতে পারছি না এত বড় প্রপার্টি, কিভাবে মেনটেন করবো, হ্যাঁ এসব পাচ্ছি না, তাই লিজ দেব। কিন্তু না, লিজ দেবার ঠিক আগে সরকার এর জন্য 23.5 কোটি টাকা খরচ করে উন্নয়নও করেছে। মানে 23.5 কোটি টাকা খরচ করে সুন্দর করে সাজিয়ে প্লেটে করে একজনের হাতে দেওয়া হবে, তার প্ল্যান এটা। কিন্তু তারপর এটা মাথায় রাখুন, 23.5 কোটিটা মাথায় রাখুন, পরের হিসেবটা বুঝতে সুবিধা হবে। তারপরে এটা 15 বছরের জন্য মাত্র 1 কোটি টাকা বার্ষিক ভাড়ায় লিজ দেওয়া হলো। অর্থাৎ 15 বছরে 15 কোটি টাকা আসবে। সরকার কত খরচা করলেন? 23.5 কোটি টাকা। আর লিজের ভাড়া কত? 1 কোটি টাকা বার্ষিক। তো এসব নিয়ে লিজের টেন্ডার হয়, আর সেই টেন্ডারে 3টে কোম্পানি অংশ নিয়েছে। 3টে কোম্পানি অংশ নিয়েছে, রাজাস এয়ার স্পোর্টস, বারুয়া এগ্রি সায়েন্স আর প্রকৃতি অর্গানিক্স ইন্ডিয়া। 3টে কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে। খুব ভালো কথা, 3টে কোম্পানি অংশ নিয়েছে, যারা বেশি পয়সা দেবে তারাই পাবে, লিজ মিটে গেল। কিন্তু না, খোঁজখবর করে দেখা যাচ্ছে যে 3টে কোম্পানি আচার্য বালকৃষ্ণের অধীনে ছিল। আচ্ছা, কে এই আচার্য বালকৃষ্ণ? ইনি 1995 সালের 5 জানুয়ারি 1995 এই বালকৃষ্ণ, রামদেব এবং আচার্য কর্মবীর 3 জনে মিলে হরিদ্বারে কৃপালু বাগ আশ্রমে দিব্য যোগ মন্দির ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এবারে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এরা কারা। 2006 সাল থেকে তারা এফএমসিজি, ভেষজ এবং আয়ুর্বেদিক পণ্যের উৎপাদন শুরু করে, ব্যবসা শুরু করে। ওনারাই পতঞ্জলি আয়ুর্বেদ প্রতিষ্ঠা করেন এবং ওটাই এখন 1 লক্ষ কোটি টাকার ব্যবসা। তিনি পতঞ্জলি আয়ুর্বেদের চেয়ারম্যান, এই বালকৃষ্ণ। ফোর্বস ম্যাগাজিনের তথ্য যা বলছে তাতে 2021 সালের মে পর্যন্ত এই আচার্য বালকৃষ্ণের সম্পদের মোট মূল্য $2.3 বিলিয়ন। 2.3 বিলিয়ন।
তো তিনি একই সঙ্গে 3টে কোম্পানির নামে টেন্ডারে অংশগ্রহণ করলেন। 3টে কোম্পানি তার, যদিও টেন্ডারের নিয়মে বলা হয়েছিল কোনো কোম্পানি অন্য কোম্পানির সঙ্গে আঘাত করবে না, মানে কোনো গট আপ গেম চলবে না, 3টে আলাদা আলাদা কোম্পানি তাদের টেন্ডার প্লেস করবে। কিন্তু আদতে যা হয়েছে তাতে 3টে কোম্পানি মাঠে ছিল, 3টেরই মালিক এই বালকৃষ্ণ, এবং তারাই এই লিজ পেয়েছে। সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। টেন্ডারে অংশ নেওয়া সবকটা কোম্পানির মালিক একজন, আচার্য বালকৃষ্ণ দুটো কোম্পানির, প্রকৃতি অর্গানিক্স এবং বারুয়া এগ্রি সায়েন্সের 99% বেশি শেয়ারের মালিক। আর টেন্ডার পাওয়ার সময় তিনি রাজাস এয়ার স্পোর্টসের 25.1% শেয়ারের মালিক ছিল। টেন্ডার পাওয়ার কয়েক মাসের মধ্যে তার শেয়ার 69%, 69.43% হয়ে গেল। মানে কি হলো, 3টেতেই টেন্ডারটাতে কোনো সুস্থ প্রতিযোগিতাই ছিল না। যা আমাকে এটা বিশ্বাস করতে হবে যে এত বড় এত ভালো একটা প্রপার্টি নেবার জন্য উত্তরাখণ্ডে কেউ ছিলেন না। কেন তারা এলেন না? এলে ঘরে সিবিআই চলে যেত, ইডি চলে যেত, খুব পরিষ্কারই সে, এটা আগে থেকে নির্ধারিত ছিল। সরকারের তরফে ন্যাকামিটা একবার দেখুন, তারা বলছে তারা নাকি কোম্পানির পটভূমি যাচাই করে না। মানে এখানে যদি লাদেনের কোম্পানি চলে আসে, দাউদের কোম্পানি চলে আসে, তাহলেও তারা যাচাই করবে না, যে আসবে তাকেই দিয়ে দেবো। মানে কোন কোম্পানি টেন্ডারে পার্টিসিপেট করছে তা নাকি তারা জানেই না। ন্যাকা ষষ্ঠী। এই ঘটনাটা দেখিয়ে দেয় কিভাবে রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করে সরকারি টেন্ডারকে প্রভাবিত করা হয়। রাজাস এয়ার স্পোর্টসকে কিছু বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে সরকারি হেলিপ্যাড ব্যবহারের জন্য। সব তৈরি আছে, আপনারা খালি ব্যবহার করুন স্যার, তাদের কোনো চার্জ দিতে হবে না, অন্য কোম্পানিকে চার্জ দিতে হয়। ছাড়াও সরকার এয়ার সাফারির জন্য কিছু খরচও বহন করে দিচ্ছে। সব মিলিয়ে এই সুবিধাগুলো তাদের ব্যবসায়িক মডেলকে একটা লাভজনক মডেল করে তুলছে। মাছের তেলে মাছ ভেজে এক কোম্পানি কোটি কোটি টাকা রোজগার করবে, আর ট্যাক্স পেয়ারদের টাকা সরকার নয় ছয় করবে। এমনি এমনি নিশ্চয়ই নয়। মানে আচার্য বালকৃষ্ণকে দেখতে খুব সুন্দর, রামদেব খুব সুন্দর হুস হাস করেন, সেই জন্য তো দেওয়া হচ্ছে না। যেখানে যা দক্ষিণা দেবার তাই আচার্য বালকৃষ্ণ বা ওনারা নিশ্চয়ই দিয়েছেন। বুঝুন কিভাবে ব্যবসা এবং রাষ্ট্রের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়। কোম্পানি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা নেয়, তারা ট্যাক্স পেয়ারদের টাকায় তৈরি করা যে সরকারি সম্পদ সেটাকে ব্যবহার করে। গোটা ব্যবসার পদ্ধতিটা আমাদের জানা, যে ব্যবসা কেবল রাজনৈতিক যোগাযোগের উপর নির্ভর করে। তার কারণ হচ্ছে আপনার রাজনৈতিক যোগাযোগ আছে, আপনি হু হু করে আপনার টাকা পয়সা সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। একজন মানুষ তার কেবলমাত্র রাজনৈতিক যোগাযোগ আছে, তিনি অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছেন। জীবনে কোনোদিন ক্রিকেট খেলেননি, তিনি পৃথিবীর ক্রিকেট দায়িত্ব নিয়ে ফেলছেন। তো এইরকম মানে পরিষ্কার ব্যাপার, তুমিও খাও আমিও খাই, এই নীতি মেনেই চলছে। কিন্তু আমাদের মোদিজি সেই কবেই বলেছিলেন না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ওটা যে শুদ্ধ বওয়াল ছিল, বিশুদ্ধ বওয়াল, এখন বোঝা যাচ্ছে। শুধু এটা নয়, পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবসার যাবতীয় সফলতা শুধুমাত্র বাজারের চাহিদার উপর ভিত্তি করে হয় না। বাজারের চাহিদা কি, সেই চাহিদাকে তৈরি করা হয়, এর পেছনে আছে এক কৌশল। এই কৌশলটা ধর্ম, রাজনীতি এবং বাজারকে মিলিয়ে মিশিয়ে একটা ঝাঁঝালো ককটেল তৈরি করে ব্যবহার করা। 3টে মূল দিক আছে। প্রথমটা হচ্ছে ব্র্যান্ডিং করা, সাধারণ কেনাকাটাকে একটা জাতীয় এবং ধর্মীয় কর্তব্য হিসেবে তুলে ধরা। মানে আপনি যে আপনি সিরাপটা খাচ্ছেন, যে আপনার যে একটা সুন্দর সিরাপ, একটা গোলাপ সিরাপ আপনি খাচ্ছেন, সেটা হচ্ছে হিন্দু মতে তৈরি করা। আপনি যে অ্যালোভেরা বা আপনি যে তুলসীর দেওয়া একটা মিক্সচার খাচ্ছেন, সেটা হিন্দু মতে তৈরি করা। হ্যাঁ, এবার এক হিন্দু মতে, আর 2 হচ্ছে গিয়ে এগুলো জাতীয় জিনিস, এগুলো বিজাতীয় নয়, বাইরে থেকে নয়। তো একটা আপনি জাতীয় কর্তব্য করছেন, ধর্মীয় কর্তব্য করছেন। দ্বিতীয় হচ্ছে আইনি ঝামেলাকে বিভিন্ন মোড়কে ডাকা হয়, যেরকম এটা আয়ুর্বেদিক পণ্য, ব্যাস এতে কেমিক্যাল নেই, ভারতের ঐতিহ্যকে তুলে ধরা। আয়ুর্বেদিক পণ্য মানে ওই যে ড্রাগ কন্ট্রোলের বাইরে চলে গেল সে, আর নেই। আপনি দেখবেন আয়ুর্বেদিক পণ্য যে কোনো দোকানে বিক্রি করা যায়, তার জন্য আলাদা করে কোনো লাইসেন্স নিতে হয় না। একটা যদি কেমিক্যাল প্রোডাক্ট হয় তাকে কিন্তু একটা লাইসেন্স নিয়ে বিক্রি করতে হয়। আয়ুর্বেদিক হলে তাকে বিক্রি করতে কোনো ব্যাপার নয়। ওষুধ, কিন্তু ওষুধের লাইসেন্স লাগছে না।
কারণ এটা ভারতের ঐতিহ্যকে তুলে ধরছে, এক আবেগ, আর তাকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে দীর্ঘমেয়াদী সুবিধা আদায় করা। আর তিন হচ্ছে গিয়ে রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগানো। হাতে গোনা কিছু বাদ দিলে, কয়েকটা দল কিছু মানুষকে বাদ দিলে, দিল্লির এমন কোনো রাজনৈতিক নেতা নেই যার সঙ্গে এই রামদেব বা বালকৃষ্ণের সরাসরি সম্পর্ক নেই। কংগ্রেস, সমাজবাদী দল, আরজেডি, বিজেপি সবার সঙ্গে সম্পর্ক। এর ফলে ব্যবসা বাড়ানোর জন্য সুবিধা পাওয়া যায়। আর এই সব কিছু এক বড় স্ট্র্যাটেজি, এক বড় কৌশলের অংশ। এই মডেলের ব্যবসা সফল, লাভ হচ্ছে, টাকা ঝরে ঝরে পড়ছে, কিন্তু এর কারণে আইনের শাসন, সুস্থ প্রতিযোগিতা, সমাজে সাধারণ নীতি নৈতিকতা চুলোর ধরে চলে যায়, যা প্রমাণ করে এখন আর প্রোডাক্ট নয়, মানুষের চাহিদাও নয়, কেবল চালাকি দিয়ে, ধর্মকে ব্যবহার করে, রাজনৈতিক যোগাযোগ রেখে ব্যবসার উন্নতি করা যায়। সেই চালাকিটাই সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি কার ছেলে, তিনি যদি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হন, তাহলে আপনি পেট্রোলে কি মেশাচ্ছেন, মিশিয়ে কত টাকা লাভ করছেন, এটা খুব বিরাট ব্যাপার নয়। পরে একদিন সেই সমস্ত কথাবার্তাগুলো বলব। এই যে নেপোকিডস আমাদের এখানে, এরাও নেপোকিডস, এরা হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ে গড়ে ওঠা কতগুলো কিসের বাচ্চা বললাম না। এটা তো ঘটনা যে ভারতের বাজারে ধর্ম আর সংস্কৃতির গভীর একটা প্রভাব আছে। আর গত কয়েক বছর দেশে জাতীয়তাবাদ, দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ বেড়েছে বা বাড়ানো হয়েছে। বাবা রামদেব এই সুযোগটা খুব ভালোভাবে ব্যবহার করেছেন। তিনি একজন যোগগুরু, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। হ্যাঁ, মানে ত্রহস্পর্শ যোগ একদম। তার কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ এক ছোট্ট আয়ুর্বেদিক ফার্ম থেকে বিশাল এফএমসিজি কোম্পানিতে পরিণত হয়েছে। ভাবুন না, একবার ভাবুন, যারা পেটের অসুখের বিক্রি করতে শুরু করলো, হার্টের অসুখ বিক্রি করতে শুরু করলো, আপনার চোখ কি করে ভালো থাকবে, আপনার পেট কি করে ভালো থাকবে, আপনার হার্ট কি করে ভালো থাকবে, আপনার রক্ত কি করে ভালো থাকবে, নানা রকমের ভেষজ ওষুধ টষুধ ইত্যাদি কথাবার্তা বলে আপনাকে বিক্রি করতে এলো। তারা এখন জিন্স বিক্রি করছে, তারা এখন জিন্স বিক্রি করছে, টর্ন জিন্স বিক্রি করছে। তারা বিদেশি কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, কি বলে, যে কোকা কোলা খাবেন না, ভালো কথা, কোকা কোলা খাবেন না, ভালো কথা, কোকা কোলা খুব ভালো জিনিস না, কি খাবেন? ওনাদের একই রকমের উঁচা প্রোডাক্ট, যা খেলে নাকি আয়ু বেড়ে যায়, করোনা সেরে যায়, ক্যান্সার সেরে যায়। মানে পতঞ্জলি ব্র্যান্ড কেনাকাটা মানেই দেশের সেবা করছেন আপনি। মোদিজির বাওয়াল, স্বদেশী আর মেড ইন ভারত, মেক ইন ইন্ডিয়া সঙ্গে মিলে যাবে। দেখুন, পতঞ্জলির মূল বিজ্ঞাপন কৌশল হলো স্বদেশী আন্দোলন। তারা নিজেদেরকে বিদেশি ব্র্যান্ডের বিকল্প হিসেবে তুলে ধরছে, যা দিয়ে তারা ভারতীয়দের সাংস্কৃতিক গর্বকে কাজে লাগাতে চাইছে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে 90% মানুষ পতঞ্জলিকে ভারতীয় গর্ব বা জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত বলে মনে করে। সিম্পল ভেজলিন, আর কিচ্ছু নেই তার মধ্যে। ভেজলিন আর একটুখানি সুগন্ধ মিশিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি অ্যান্টিসেপটিক ক্রিম বলে সারা মুখে মাখছেন, ফর্সা হবে বলে। এতদিন ধরে সেই প্রোডাক্টগুলো বাইরে থেকে আসতো, এখন ওরা বলছেন বাইরের জিনিস নেবেন না, দেখুন আমাদের জিনিস আছে। বিজ্ঞাপনের এই কায়দাটাকে বলা হয় কনজামশন পপুলিজম। এর মানে হলো সাধারণ জিনিসের কেনাকাটাতেও দেশপ্রেমের কাজটাকে একটা কাজ হিসেবে দেখিয়ে দেওয়া। ধরুন যুদ্ধের সময় যেরকম হয়, যে আপনি বলে না, যুদ্ধের সময় আপনি সেই দেশে যার সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের জিনিস কিনবেন না। যুদ্ধের সময় হয় যে আপনি নিজেদের জিনিস ব্যবহার করুন, কম ব্যবহার করুন, কম নষ্ট করুন। এখানেও সেরকম একটা দেশপ্রেম ভুলে দেওয়া হচ্ছে, নিজেদেরকে বিদেশি ব্র্যান্ডের অন্য দিকে রাখছে, বিপরীত দিকে রাখছে। তারা গ্রাহককে বোঝাচ্ছে, খদ্দেরকে বোঝাচ্ছে তাদের পণ্য কেনা দেশপ্রেমের কাজ। এর ফলে গ্রাহকরা প্রশ্ন না করে তাদের পণ্যের প্রতি, তাদের প্রোডাক্টের প্রতি বিশ্বস্ত হচ্ছে, লয়াল হচ্ছে। তাই পতঞ্জলির সাফল্য শুধু পণ্যের দাম বা মানের ওপর নির্ভর করছে না। মান তো ছেড়েই দিন, দাম বেশি হোক, যা খুশি তাই হোক, আমি বিদেশি অ্যান্টিসেপটিক ক্রিমের বদলে পতঞ্জলির প্রোডাক্ট কিনবো, কারণ এটা দেশের, এর সঙ্গে দেশের ঐতিহ্য আর ধর্ম জড়িত। যদিও দুটো প্রোডাক্টের কোনো ফারাক নেই। এটা এক ধরনের ফেক আদর্শের সঙ্গে খদ্দেরকে জুড়ে দেওয়া। গঙ্গা জল দিয়ে বানানো সাবান, গোমূত্র দিয়ে শুদ্ধ করা আমলার রস, এরম আর কি। সেখানে বাবা রামদেব নিজেই পতঞ্জলির প্রধান প্রচারক। একটা নেংটি পরে স্টেজে বসে স্বাস্থ্য রক্ষার জ্ঞান দিচ্ছেন আর যাবতীয় বুজরুকি মার্কা প্রোডাক্ট বিক্রি করছেন। বেশিরভাগ ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু মানে এটা একটা খুব মজার ব্যাপার। বেশিরভাগ ব্যবসায়ী যে সিদ্ধান্ত সেটা কে নিচ্ছে? কোম্পানির 96% মালিকানা আছে তার সহযোগী আচার্য বালকৃষ্ণের কাছে। ইনি দেখছেন ব্র্যান্ডিং এবং প্রচারের কাজ, উনি
ইকোনমিক্স, প্রোডাকশন কত বেশি বাড়বে, কোথায় কত ব্রাঞ্চ হবে, কোন কোন ব্রাঞ্চে কে কে থাকবে, কিভাবে টাকা আসবে, কোথায় খাটবে, কোন কোম্পানি আমরা টেক ওভার করবো, কোন প্রোডাক্ট আমরা বানাবো। প্রোডাক্ট বানাতে বানাতে এখন চলে গেছে কোথায়, একটা একটা এমন একটা জায়গায় যেখানে গিয়ে মানুষ ট্যুরিজমের জায়গায় তারা ঢুকে পড়ছে, হোটেলের ব্যবসায় তারা ঢুকে পড়ছে। প্রতিদিনের কাজ বালকৃষ্ণ সামলাচ্ছেন, এটা একটা কায়দা, ইনি সামনে উনি পেছনে, এই কাঠামোটা একটা কৌশল। কিন্তু এর ফলে রামদেব একজন যোগী হিসেবে তার ভাবমূর্তি বজায় রাখতে পারলেন। আমি ওসব জানি না, আমি তো পয়সা ছুঁইও না, আর একজন সাধারণ সিইওর পক্ষে এটা সম্ভব নয়। একজন আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি আইনি বা আর্থিক দায় থেকেও দূরে থাকলেন, আর বালকৃষ্ণ পেছনের জটিল কাজগুলো সামলে যাচ্ছে। রামদেবের যোগ ক্যাম্প, টিভি অনুষ্ঠানগুলোর ব্র্যান্ডের প্রচার করেই যাচ্ছে। এটা একটা অনন্য কৌশল। রামদেব নিজেই হাসতে হাসতে তার এই কায়দাটাকে বলেছেন টেলিং ইজ দ্য সেলিং। ওনার ইংরেজিতে ওনার মতন করে, মোদিজির মতন করে। ধরুন একটা উদাহরণ, শরবত জিহাদ, এক বাণিজ্যিক যুদ্ধ। বাবা রামদেব বলে দিলেন শরবত জিহাদ চলছে, আমাদের এখানে শরবত খাওয়ানো হচ্ছে, সেটা নাকি মুসলিমদের মতন ব্যাপার, মুসলিমদের ব্যাপার। আসলে মুসলমানরা এটা তৈরি করে। একটা নোংরা সাম্প্রদায়িক হ্যাবলামো নয়, এটা একটা জেনে বুঝে বাণিজ্যিক চাল। আর মন্তব্যটা কাদের জন্য করা হলো? হামদর্দ ল্যাবরেটরিজ, তাদের জনপ্রিয় পানীয় একটা আছে, আমরা ছোটবেলা থেকে দেখেছি, রু আফজা, তার বিরুদ্ধে করা হয়েছে। এই ঘটনাটা একটা পরিকল্পিত কৌশল। এর উদ্দেশ্য ছিল বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাকে ধর্মীয় যুদ্ধে পরিণত করে দেওয়া, পাল্টে দেওয়া। একটা বিভাজন তৈরি করার জন্য কিছু শব্দ ব্যবহার করে পতঞ্জলি এক নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে। দিল্লি হাইকোর্ট এই মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে। তারা বলেছে এটা সমাজে বিভেদ তৈরি করতে পারে, কিন্তু তার বেশি কিছু হয়নি। অন্য কোনো সভ্য দেশ হলে এই লোকটা জেলের ভেতরে থাকে। অনেকে জানেনই না, হামদর্দ তাদের লাভের 85% জনহিতকর কাজে ব্যবহার করে। তারা জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় চালায়, হাসপাতাল চালায়, বিভিন্ন স্কুল চালায়, আর এই প্রতিষ্ঠানগুলো সবার জন্য খোলা, সবাই পড়ে সেখানে, সবাই সেখানে রোগী দেখতে যায়। আর পতঞ্জলির জনহিতকর কাজ কি? গোসেবা, বৈদিক শিক্ষার প্রসার এবং প্রচার, সবকটাই এক ধর্মের মানুষজনদের কাছে এক ধর্মীয় উপাদান ছাড়া অন্য কিছু নয়। রামদেব মানুষের মূল ধর্মীয় পরিচয়কে কাজে লাগাচ্ছেন। এর ফলে পতঞ্জলির পণ্য কেনা একটা রাজনৈতিক আর ধর্মীয় টাস্ক হয়ে যাচ্ছে। খুব কার্যকর কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক এক কৌশল। তারা সমাজের বিভেদকে কাজে লাগিয়ে বাজার দখল করতে চায়। এরপরে আছে বিজ্ঞাপন প্রতারণা। না একবার নয়, অনেকবার পতঞ্জলিকে তাদের বিজ্ঞাপনের জন্য অনেক আইনি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল পতঞ্জলি মিথ্যা দাবি করে যে তাদের পণ্য উচ্চ রক্তচাপ, হাঁপানি এবং ডায়াবেটিসের মতন রোগ সারিয়ে দেয়। বিজ্ঞাপন দিচ্ছে, হাই ব্লাড প্রেশার সারিয়ে দেয়, হাঁপানি সারিয়ে দেয়, ডায়াবেটিস সারিয়ে দেয়। 1954 ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট তারা মানেনি। আইনি প্রক্রিয়া চলছে। রামদেব এবং বালকৃষ্ণকে ক্ষমা চাইতে বলা হয়েছে, তারা ক্ষমা চেয়ে নিলেন, ছাট করে ক্ষমা চেয়ে নিলেন। এবার আমরা দারুণ ধাক্কা মনে হয়েছিল, আমরা বললাম দারুণ ব্যাপার। একটা পেছনে বিরাট কৌশল ছিল। মামলার সময় চলাকালীন আয়ুষ মন্ত্রক একটা নিয়ম বাতিল করে দিল। নিয়ম অনুযায়ী আয়ুর্বেদিক ওষুধের বিজ্ঞাপনের জন্য আগে থেকে অনুমতি নিতে হতো। মন্ত্রক যুক্তি দেখায় মিথ্যে দাবি নিয়ন্ত্রণের জন্য আইনই যথেষ্ট, অন্য আইন আছে, কাজে তারা এসব অনুমতি নিতে হবে না, করতে পারে। মানে কি, যে আপনি বলুন, আপনি লিখে দিন যে এটা খেলে করোনা সেরে যাবে, এটা খেলে ক্যান্সার সেরে যাবে, বিক্রি হওয়া শুরু হয়ে গেল। ধরুন আমার মতন একটা লোক কোর্টে চলে গেল, মামলা চললো 6 মাস, 8 মাস, 10 মাস মামলা চললো। মামলাতে গিয়ে বললো যে না, আপনি এটা করতে পারেন না, এটা আপনি কি প্রমাণ পেয়েছেন? ও বললো যে হ্যাঁ, আমরা এই এতজন রোগীকে দেখিয়েছি ইত্যাদি। তারা এসে বললো বলে না, এটা ল্যাব টেস্ট ঠিক করে হয়নি, এটা ওটা হয়নি, এটা বাতিল করুন, এরকম ধরনের কাজে করবেন না, ক্ষমা চান। ক্ষমা চেয়ে নিলাম। তারপরের দিন আর একটা প্রোডাক্ট না বললাম, সেই প্রোডাক্টের বিজ্ঞাপন করলাম, সেই প্রোডাক্টটা ক্যান্সার সারিয়ে দেয়। আবার চলতে থাকবে, আবার সেই রাজনীতি। আর এই পতঞ্জলি, রামদেবের, বালকৃষ্ণের ব্যবসার মধ্যেকার এটাই হচ্ছে কেমিস্ট্রি। মানে জনসাধারণ ক্ষমা চাওয়ার বিষয়টা নিয়ে খুশি হয়েছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আয়ুষ শিল্পে বিজ্ঞাপনের ওপরে নিয়ন্ত্রণ আসলে শিথিল করা হয়েছিল। পতঞ্জলি এই আইনি চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে নিজেদের জন্য একটা অনুকূল নীতিমালা বা নিজেদের ফেভারে একটা গাইডলাইন তৈরি করে নিল, যার ফলেই পতঞ্জলি এগিয়ে গেছে।
পতঞ্জলি এবং অন্যান্য আয়ুর্বেদিক কোম্পানিগুলো এখন আরো সহজে যা খুশি তাই বিজ্ঞাপন দিতে পারে। পতঞ্জলি মডেলটার আসলে তিনটে স্তম্ভকে একসঙ্গে ব্যবহার করে, তিনটে স্তম্ভ একে অপরকে শক্তিশালী করে। প্রথমটা হচ্ছে রামদেবের স্বদেশী ধর্মীয় ব্র্যান্ডিং আর বিশাল জনপ্রিয় ভিত্তি তৈরি করে, এটা একটা রাজনৈতিক সমর্থন তৈরি করে। আমি জানি এইগুলো বলার পরে এক গাদাই ভক্তরা এসে প্রচণ্ড গালিগালাজ করবে, করুক, কোনো অসুবিধে নেই। দ্বিতীয়ত, এই রাজনৈতিক শক্তি আইনি এবং নীতিগত সমস্যা সামলাতে সাহায্য করে, সবার সঙ্গে ট্যাগ করে রাখা আছে। সুপ্রিম কোর্টের মামলায় দেখা যাচ্ছে তারা সাময়িক পরাজয় মেনে নিয়ে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন পর্যন্ত বদলে দিল। এতটা পলিটিক্যাল স্ট্রং তাদের ব্যাকআপ আছে। আর তৃতীয় হচ্ছে গিয়ে অনুকূল রাজনৈতিক পরিবেশ, মানে এই যে আরএসএস বিজেপির ক্ষমতায় থাকা তাদের ক্রোনিজমের সুযোগ করে দেয়। জর্জ এভারেস্ট স্টেট টেন্ডার দেখায় তারা কিভাবে সরকারি সম্পদ সুবিধা ব্যবহার করে। এই মডেলটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা দেশে এরকম গডম্যান আর তাদের বিভিন্ন প্রোডাক্ট গজিয়ে উঠছে, সাধারণ মানুষ সেগুলো কিনছে আর ঠকছে, যার বেশিরভাগ বিভিন্ন ওষুধ। মজার কথা হলো এই লোকগুলোই যখন অসুস্থ হচ্ছে না, এই রামদেব, এই বালকৃষ্ণ, ওই বাবাজি, সেই মাতাজি, তখন তারা এইমসের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে। দক্ষিণের এক বাবা আছে সদ্গুরু, কি করে উচ্চ রক্তচাপ সামলানো যাবে তার জন্য এই বটিকা সেই বটিকা, এটা খান, সকালবেলা এটা খান, দুপুরবেলা এটা খান, নিজের যখন হলো হাসপাতাল। একজন আধ্যাত্মিক নেতা যখন ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকেন তিনি তখন ব্যবসার মুখ হন, আর আইন প্রয়োগকারী যে সংস্থা, পুলিশ বলুন, ভিজিলেন্স বলুন, তার বিরুদ্ধে কাজ করতে পারেন, তারা গিয়ে স্যালুট করছে। পতঞ্জলির মতো ব্যবসা, বিশ্বাস, রাজনীতি আর ব্যবসাকে নিয়ে এক জটিল ক্রনিক কর্পোরেট মডেল তৈরি করেছে। এরা ধীরে ধীরে রাজনীতিকে প্রভাবিত করার কাজে নেমেছে, করে ফেলেছে। আবার রাজনীতির খেলোয়াড়েরা এদেরকে সাহায্য করে চলেছে। মধ্যে আছে সাধারণ মানুষ যাদের ঠকানো হচ্ছে, যারা প্রতিদিন ঠকছেন, প্রতিদিন ঠকবেন না, এমনটা হবে না। ওদের তাকিয়ে দেখুন শ্রীলঙ্কা, ওদের তাকিয়ে দেখুন ফ্রান্স, এদের তাকিয়ে দেখুন আমাদের বাংলাদেশ, ওদের তাকিয়ে দেখুন নেপাল। দৌড়া করাচ্ছে, রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। হবে, এখানেও হবে। যদি এরকমটাই চলতে থাকে, যদি মানুষকে প্রতিদিন ঠকতে হয়, মানুষ একদিন রুখে দাঁড়াবে। পৃথিবীর ইতিহাস সেই কথা বলে। ভাবুন, কথাগুলো ভাবুন, জরুরি কথা। ভাবুন, সবাইকে ভাবান, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।